অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে দুটি দেশকে শুধু কাছে টেনেছেন তাই নয়, দুটি দেশের সঙ্গে বাংলাদেশের অলিখিত সামরিক চুক্তিটিও সেরে ফেলেছেন। দেশ দুটি হলো পাকিস্তান আর তুরস্ক। ওদিকে তুরস্কের একে পার্টির আদলে এবং অর্থায়নে বাংলাদেশে এনসিপি বা নাপাও গঠন করেন ইউনূস, আর তুরস্কের গোয়েন্দা বাহিনী তারেক রহমানকে হত্যা করতে পারে সে আশঙ্কায় তারেক রহমান বাংলাদেশে ফিরতেও ভয় পাচ্ছিলেন। কিন্তু যে কথা আমি শুরু থেকেই বলে আসছি যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, যে কারণে ইউনূসের করা মার্কিন বাণিজ্য চুক্তি, তুরস্ক কিংবা পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি সব কিছুতেই টিক চিহ্ন দিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন, ক্ষমতা পেয়েছেন। যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলে তার সঙ্গে এনসিপি নেতাদের আমরা পার্টি করতে দেখি, সেলফি তুলতে দেখি, আর তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব সবাই গিয়ে তাকে বিমানবন্দরে রিসিভ করে যে চুক্তি ইউনূস সাহেব করে গিয়েছিলেন তাতেই আমরা হ্যাঁ বলতে বাধ্য হতে দেখছি। আসলে একটি তথ্য বলে যাই, তুরস্কের বাইরে তুরস্কের 133টি সামরিক ঘাঁটি রয়েছে। চলুন বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলি। বরং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সবে 3 দিনের সফর শেষে ফিরে গেছেন। লোকটি কে একটু বুঝি চলুন। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন হাকান ফিদান। এরদোয়ানের সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা মস্তিষ্কটি এখন বাংলাদেশ সফর করছিলেন। এই লোক যখন ঢাকায় আসেন তখন সেটা কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুটিন সফর নয়, এটা একটি ভূরাজনৈতিক মেসেজ। এই সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে। বছরে একবার 2+2 মানে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বৈঠকের সিদ্ধান্ত হয়েছে দুই দেশের মধ্যে। আর পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল তুরস্কের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বোঝার চেষ্টা করুন। তুরস্কের ইকোনমিক জোন পাওয়ার বিষয়টি পৃথকভাবে অ্যালার্মিং নয়, মূল প্রশ্ন হলো তুরস্ক সেই জোনে ঠিক কি করবে। রজার খলিল রোহিঙ্গা ইস্যুতে তুরস্ককে সক্রিয়ভাবে যুক্ত করেছেন। ভাবুন একটু, রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি তুরস্কের অর্থনৈতিক অঞ্চল মানে কি দাঁড়ালো। একাধিক নিরাপত্তা বিশ্লেষক আশঙ্কা করেছেন সেখানে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিকাঠামো গড়ে উঠবে, যার প্রভাব সরাসরি গিয়ে পড়বে রোহিঙ্গা ক্যাম্প অঞ্চলে, আর সেই অঞ্চল আগে থেকেই অস্থিতিশীল আমরা জানি। এর বাইরে তুরস্ক বাংলাদেশে কয়েকটি এতিমখানা নির্মাণের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড় স্থাপনাটি হবে চট্টগ্রামে, যেখানে রোহিঙ্গা শিশুদের যুক্ত করার পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যত এতিমখানা আছে তাতে চাহিদা মেটানো সম্ভব, তাহলে তুরস্কের এই বিপুল বিনিয়োগের পেছনে আসল উদ্দেশ্যটা কি? মানবিক সেবা নাকি দীর্ঘমেয়াদী ভিন্ন কোনো এজেন্ডা? যেমন তারা এনসিপি গঠন করার সমস্ত টাকা পয়সা, অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সবকিছু দিয়েছে, AK-47 সাপ্লাই দিয়েছে বলেও শোনা যায়। এই এতিমখানাগুলোতে কি তাই হবে? প্রশ্নটা তুলতে হবে আমাদের। এবার একটু পিছনে ফিরে তাকাই। তথাকথিত গণ অভ্যুত্থানের পরেও প্রায় 1.5 বছর ধরে তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না। কারণ হিসেবে একাধিক রাজনৈতিক বিশ্লেষক যা বলছেন তা গায়ে কাটা দেওয়ার মতো। তাদের দাবি, জামায়াতের দুটি সশস্ত্র আন্তর্জাতিক নেটওয়ার্ক, যার একটির সঙ্গে পাকিস্তান এবং অন্যটির সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে, তারেকের প্রত্যাবর্তনকে তারা ঝুঁকিপূর্ণ করে রেখেছিল। কোনো বিশ্লেষকের মতে এই আন্তর্জাতিক চাপের মেঘ কাটতে শুরু করেছিল তখনই যখন বৃহৎ শক্তিগুলোর কেউ কেউ নিজেদের স্বার্থেই এই অঞ্চলে চরম উগ্রবাদের উত্থান ঠেকাতে সক্রিয় হয়েছিল। সেই চাপ ঠিক কোথা থেকে এলো, কোন পথে এলো, সেটা এখনো ধোঁয়াশাচ্ছন্ন। তবে ফলাফলটা খুব দৃশ্যমান। তারেক ফিরেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু রজার খলিল, ইউনূস, জামায়াত, এনসিপির কাছে তারেক দাসখত দিয়েছেন, নাকে খত দিয়েছেন। এই যে 4টি শক্তি, রজার,
ইউনূস, জামায়াত আর এনসিপি আসলে এই তুরস্কের পাকিস্তানের সুতোয় গাথা। রজার খলিল হলেন ইউনূসের মতোই আমেরিকার মাঠ পর্যায়ের অপারেটর, আর এখন তুরস্ককে আমেরিকার বৃহত্তর পরিকল্পনায় ঢোকানোর কাজটা করছেন তিনি। প্রসঙ্গত, গ্রিসে আমেরিকার ঘাঁটি স্থাপনের পর থেকে আঙ্কারা ওয়াশিংটন সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছিল, রজার খলিল কূটনৈতিক চালগুলো সেই ফাটল জোড়া লাগানোর চেষ্টারই অংশ বলে অনেকে মনে করছেন। বাংলাদেশকে ব্যবহার করে তুরস্ককে দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রক্সি হিসাবে প্রতিষ্ঠিত করার মাস্টার প্ল্যান এটি। এখানে একটি তথ্য না দিলেই নয়, যেটি আমি শুরুতেই বলেছিলাম। 2026 সালের এপ্রিলে প্রকাশিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টেলি নিউজের একটি প্রতিবেদন বলছে, বিদেশে সামরিক ঘাঁটির সংখ্যার দিক থেকে তুরস্ক এখন বিশ্বে দ্বিতীয় স্থানে, আমেরিকার ঠিক পরেই। আমেরিকার 887টি বিদেশি ঘাঁটির বিপরীতে তুরস্কের রয়েছে 133টি। ব্রিটেন, রাশিয়া, ভারত কোনো ঐতিহ্যবাহী সামরিক শক্তি তুরস্কের ধারের কাছে নেই এই তালিকায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি, তুরস্কই পৃথিবীর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার এই মাপের বৈশ্বিক সামরিক নেটওয়ার্ক রয়েছে। এখন পর্যন্ত তুরস্কের বিদেশি ঘাঁটিগুলো মূলত তার নিকটবর্তী অঞ্চলে ইরাক, সিরিয়া, লিবিয়া, কাতার, আজেরবাইজান, সোমালিয়া। কিন্তু এই তালিকায় এখনো দক্ষিণ এশিয়ার কোনো দেশ নেই। বাংলাদেশকে ঘিরে যা ঘটছে তাতে মনে হচ্ছে সেই শূন্যস্থানটি পূরণ করতে বেশি সময় নেবেন না এরদোয়ান। তাই তিনি এত তৎপর, তার সরকার এত তৎপর। দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রথম সামরিক পদচিহ্ন পড়বে বাংলাদেশের মাটিতে। এই সম্ভাবনাকে আর উড়িয়ে দেওয়ার উপায় নেই। এখন ভূরাজনৈতিক বাস্তবতাটা একবার দেখুন। ন্যাটোর সদস্য তুরস্ক যদি বাংলাদেশের সামরিক উপস্থিতি পাকা করে, তাহলে ভারত কি করবে? ভারত বাংলাদেশকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করতে বাধ্য হবে এবং উত্তর পূর্ব সীমান্তে সামরিক মোতায়েন বাড়াবে। আর চীন, যে দেশটি বঙ্গোপসাগরকে তার স্ট্রিং অফ পার্ল কৌশলের অংশ হিসেবে দেখে, সে বাংলাদেশকে একটি প্রতিকূল শক্তির কাছে ঘাঁটি হিসেবে বিবেচনা করবে। ফলে বাংলাদেশ হয়ে উঠবে দুটি পরাশক্তির মাঝখানে পিষ্ট একটি ছোট্ট ভূখণ্ড, যার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। ভুলে গেলে চলবে না, 1999 সালে তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর মাত্র 2 দশকেই দেশটি হয়ে উঠেছে বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক এবং বাংলাদেশ তার একটি বড় গ্রাহক। এবং দেশটি এখন এই শীর্ষ 10-এ যাওয়ার লক্ষ্যে ছুটছে। বায়রাক্তার ড্রোন ইউক্রেন থেকে লিবিয়া, ইথিওপিয়া থেকে আজেরবাইজান পর্যন্ত যুদ্ধের মানচিত্র পরিবর্তন করেছে। তুরস্ক এখন শুধু অস্ত্র বিক্রেতা নয়, সে নিজেই একটি ভূরাজনৈতিক খেলোয়াড় হতে চাইছে, আর বাংলাদেশকে সে ব্যবহার করতে চাইছে দক্ষিণ এশিয়ায় তার প্রথম বড় পদক্ষেপের মঞ্চ হিসাবে। তারেক রহমান কি স্বেচ্ছায় এসব করছেন বা এসব মানছে? না, তিনি বাধ্য হচ্ছেন, তারা তাকে বাধ্য করছে। বিএনপি আর জামায়াত আমেরিকার ঔরসজাত সহোদর। এটা এখন আর শুধু রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা লিখিত বাস্তবতা। রজারের ইচ্ছার বিরুদ্ধে তারেক রহমানের সরকার এক পাও নড়তে পারছে না, পারবে না। আর সেই রজারই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে এনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপহার দিচ্ছেন, প্রতিরক্ষা কমিটি গঠন করছেন, 2+2 বৈঠকের স্থায়ী কাঠামো তৈরি করছেন। সবচেয়ে বড় বিপদ হলো এই পুরো প্রক্রিয়াটি চলছে জনগণের অজান্তে, সংসদীয় বিতর্ক ছাড়া, গণমতের তোয়াক্কা না করে। যে দেশের মাটিতে বিদেশি শক্তির সামরিক পরিকাঠামো গড়ে উঠবে, যে দেশের ভূখণ্ড হয়ে উঠতে পারে আঞ্চলিক অস্থিরতার কেন্দ্র, সেই দেশের মানুষ কি একবারও জানতে পেরেছে যে এই চুক্তিগুলো কেন হচ্ছে, কার স্বার্থে হচ্ছে, মানে চুক্তিতে আসলে কি আছে? তারেক রহমানের সরকারকে যে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ বলি, এটা এসব কারণেই বলি। ইউনূসের বপন করা প্রতিটি বিষ বৃক্ষে তারেক রহমান জল ঢেলে যাচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে 2+2 কমিটির কথা বলা হচ্ছে, সেটা আসলে বাংলাদেশকে তুরস্কের সামরিক কক্ষপথে স্থায়ীভাবে ঢুকিয়ে দেওয়ার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। দক্ষিণ এশিয়ায় এই ধরনের কাঠামো এর আগে কোনো দেশ তুরস্কের সঙ্গে তৈরি করেনি, বাংলাদেশই প্রথম। আর এই প্রথম হওয়াটা কোনো গৌরবের নয়, এটা একটি জাতির সার্বভৌমত্বের
নীরব আত্মসমর্পণের দলিল। অবস্থা দৃষ্টে এখন যা মনে হচ্ছে তা হলো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে তুরস্ক একটি কার্যকর সামরিক উপস্থিতি গড়ে তুলতে যাচ্ছে। এটি আর কোনো কাল্পনিক আশঙ্কা নয়, একাধিক আন্তর্জাতিক বিশ্লেষক এটিকে প্রায় অনিবার্য বলেই দেখছেন। কিন্তু তাতে কি বাংলাদেশের লাভ হবে? মোটেও নয়। বরং ন্যাটোভুক্ত তুরস্ক বাংলাদেশে ঢুকলে ভারত ও চীন দুদিক থেকেই বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই ক্ষতির মাত্রা কতটা গভীর সেটি বুঝতে হলে এই পুরো ঘটনার সুতো ধরে আমাদের টান দিতে হবে। এতক্ষণ এই সুতো ধরে টান দেওয়ার কাজটি করলাম। আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নেই। ভালো থাকুন সবাই।